কিছুক্ষণের মধ্যেই ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি প্লাবিত। ৪৮ ঘন্টায় বেশি বৃষ্টির আভাস সিলেট এবং ময়মনসিংহ বিভাগে। দেশের উত্তর পূর্ব অঞ্চল ময়মনসিংহ, সিলেট, রংপুর এইসব জায়গাতে অতি ভারী বর্ষণ ইতিমধ্যে হয়েছে এবং এর প্রভাবটা আগামী আরও 2-3 দিন থাকবে। সাগর উত্তাল থাকায় মাছ শিকার ব্যাহত। দাম কমেনি ইলিশের। সরকারি দামের চেয়ে বাজারে 2 টাকা বেশি প্রতি পিস ডিম। লেবানন জুড়ে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত ৩৭, আহত ১.৫ শতাধিক। টার্গেট নাসরাল্লাহর উত্তরসূরিকেও। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি নাইম আবির। কিছুক্ষণের মধ্যেই ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। দুপুর 2:30টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। তাকে স্বাগত জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দর থেকে আমরা আরও বিস্তারিত জানতে চাই। এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিব বিল্লাহ। হাসিব, আর কিছুক্ষণের মধ্যেই তো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বিমানবন্দরে অবতরণ করবার কথা রয়েছে। জানাবেন যে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানে কোন কোন প্রস্তুতি কীরকম নেওয়া হয়েছে এবং একই সাথে আইন শৃঙ্খলা পরিস্থিতি জানাবেন এবং প্রধানমন্ত্রীর সফরের বিস্তারিত জানাবেন। নাইম আবির, বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথম কোনো একজন দেশের প্রধানমন্ত্রী, সরকার প্রধান বিশাল বড় একটি বহর নিয়ে বাংলাদেশ সফরে আসছেন। এই জন্য নিঃসন্দেহে আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদা উপস্থিতি কঠোর নজরদারির মধ্যে রয়েছেন আমরা দেখতে পেয়েছি এবং সকল আয়োজন প্রায় সম্পন্ন। তিনি যখনই নামবেন, অবতরণ করবেন, তারপরে তাকে গান স্যালুট দেওয়া হবে এবং তারপর প্রধান উপদেষ্টা তাকে স্বাগত জানাবেন এবং তারপরে গার্ড অব অনার দেওয়া হবে। যদিও এখন বৃষ্টি হচ্ছে, হয়তো গার্ড অব অনারের প্রক্রিয়াটা বা খোলা মাঠে হবার কথা ছিল, কিন্তু সেটি এখন হয়তো আমরা শুনতে পেয়েছি যে সেটি কোনো অভ্যন্তরে কোনো একটা ইনডোর কোনো একটা জায়গায় সেই আয়োজনটা সম্পন্ন হবে এবং এইখানে তারপরে কিছুক্ষণ পরেই যে বহর সঙ্গীরা রয়েছেন, প্রায় 58 সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে আসছেন। সেখানে রয়েছেন মালয়েশিয়ার মন্ত্রিসভার সদস্য, পররাষ্ট্র এবং ধর্ম বিষয়ক যে উপমন্ত্রী আছেন এবং একই সঙ্গে সংসদ সদস্য আছেন এবং পররাষ্ট্র বিষয়ক বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন। এই যে তাদের নিয়ে ইন্টারকন্টিনেন্টালের উদ্দেশ্যে রওনা দেবেন গাড়ি বহর সঙ্গে নিয়ে এবং তারপরে ইন্টারকন্টিনেন্টালে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে অংশ নেবেন। একান্ত বৈঠকে নিঃসন্দেহে তাদের, যেহেতু আমরা জানতে পেরেছি দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে ডক্টর ইউনূস শপথ গ্রহণের পরই প্রথম যে সরকার প্রধান বাংলাদেশকে স্বাগত জানিয়েছিল, অভিনন্দন জানিয়েছিল, তিনি আনোয়ার ইব্রাহিম এবং তিনি প্রথমবারের মতন বাংলাদেশ সফরে আসছেন। এইটার দ্বারা বোঝাই যায় যে তাদের সঙ্গে কি সম্পর্ক, ঘনিষ্ঠতা রয়েছে এবং সেখানেও বাংলাদেশের বেশ যে সমস্যা এবং সম্ভাবনা নিয়ে দুই দেশের আলোচনা হবে, বাংলাদেশ এবং মালয়েশিয়া। বিশেষ করে দ্বিপক্ষীয় বৈঠক হবে, তারপরে সেখানে অর্থনীতি, বাণিজ্য এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং শ্রম বিষয় নিয়ে আলোচনা হবে এবং একই সঙ্গে যে দুই দেশের
শিক্ষা, প্রযুক্তি, প্রতিরক্ষা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে এবং তারপরে তারা যৌথ ব্রিফিং করবেন এবং তারপরে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষেই রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে যাবেন এবং তারপরেই আবার তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আবার সংক্ষিপ্ত সফরে আবার তিনি তার দেশ মালয়েশিয়ার ফেরত যাবেন। মূলত এই সফর বেশ গুরুত্বপূর্ণ, কারণ দুই দেশের যে ব্যবসা বাণিজ্য আরও কীভাবে বাড়ানো যায়, যেহেতু প্রায় 200-250 বিলিয়ন 250 কোটি ডলারের ব্যবসা বাণিজ্য রয়েছে, এটি আরও কীভাবে বাড়ানো যায়। শ্রম খাতে প্রায় 10 লাখ কর্মী, বাংলাদেশের কর্মী মালয়েশিয়ায় কাজ করেন, তাদের ভিসা জটিলতা সহ আর অন্যান্য সুবিধা কীভাবে বাড়ানো যায়, এই ব্যাপারগুলো নিঃসন্দেহে আলোচনা হবে। এই ছিল নাইম আবির এই এয়ারপোর্ট থেকে। কিছুক্ষণের মধ্যে ঢাকা অবতরণ করবার কথা রয়েছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। সেই বিষয়ে ঢাকা বিমানবন্দরের যে প্রস্তুতি তার সবশেষ জানছিলাম। এবারে অন্য প্রসঙ্গ। টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে প্লাবিত শেরপুরের ঝিনাইগাতি। এতে জেলার 40 গ্রামের নিম্নাঞ্চল তলিয়ে গেছে পানিতে। ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন দেখা দিয়েছে মহারশী নদীর 3টি স্থানে। জেলায় গত শুক্রবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে 225 মিলিমিটার বৃষ্টিপাত। শেরপুর থেকে জাহিদুল খান সৌরভের তথ্য ও ছবিতে বিস্তারিত। গেল 2 দিন ধরে টানা বর্ষণ আর ভারত থেকে নেমে আসা ঢলে প্লাবিত শেরপুর। এছাড়া নদীর পাড় ভেঙে হু হু করে পানি প্রবেশ করেছে নিম্নাঞ্চলে। বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভোগাই নদীর পানি নালিতাবাড়ি পয়েন্টে এবং চেল্লাখালী নদীর পানি বেলকুচি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ভাঙন দেখা দিয়েছে মহারশী নদীর 3টি স্থানে। এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে 40টি গ্রামের নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে শত শত পরিবার। পানি প্রবেশ করেছে বাড়িঘরে। এদিকে টিউবওয়েল তলিয়ে যাওয়ায় তৈরি হয়েছে সুপেয় পানির সংকট। এখন আমরা কেউ রান্না করে খেতে পারছি না, আমরা পোলা পানি করে নিয়ে যেতে পারছি না, রাস্তার ভিতরে এক রাত পানি। আমাদের যে একটা বাজার আছে, বাজারে পানি উঠতেছে, বাজারে ব্যবসায়ীদের মাল যেরকম বেজে চাউল ভিজে গেছে। হুট করে মনোরঞ্জন পানি আসে, এই মাছের ঘের শত শত পুকুর মাছের ঘের ভেঙে প্লাবিত হয়ে গেছে। মাছ কোটি কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে, ফসলি ক্ষতি হয়েছে। এলাকায় আবাদ মৌসুম কিচ্ছু থাকতেছে না, আমরা খুব কষ্টের মধ্যে আছি। এখন কি মেম্বার চেয়ারম্যান এখন কিচ্ছু দেখে না, কিচ্ছু দেয় না। ঢলের পানি প্রবেশ করেছে ঝিনাইগাতি উপজেলা শহরেও। এতে ডুবে গেছে প্রধান সড়ক, বাজারের অলিগলি ও অফিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আকস্মিক ঢলের পানিতে প্লাবিত হওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সেই সঙ্গে পানিতে ডুবে গেছে শত শত পুকুর, সবজি ও ধানের ক্ষেত। বর্ষণ ও পাহাড়ি ঢল অব্যাহত থাকলে চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা করছেন স্থানীয়রা। তবে এখন পর্যন্ত জনপ্রতিনিধিদের কোনো সহায়তা পাওয়া যায়নি বলে অভিযোগ তাদের। প্রত্যেক বছর মহারশী নদী প্লাবিত হয়ে এদিকে আমার ঝিনাইগাতি সদর চতুর্দিকে ছড়িয়ে পড়ে। আমাদের ঝিনাইগাতি বাজার ঘেঁষে মহারশী নদী প্রতি বছরই প্রায় এরকম হাজার হাজার করে জমি ফসলি আবাদ নষ্ট হয় এবং বাড়ি ঘর, বাজার ঘাট, রাস্তাঘাট নষ্ট হয়। শেরপুরের ঝিনাইগাতি উপজেলায় শুক্রবার সকাল 9টা পর্যন্ত 24 ঘন্টায় রেকর্ড করা হয়েছে 225 মিলিমিটার বৃষ্টিপাত। এখন শেরপুর। রাত থেকে টানা বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ভোগাই ও চেল্লাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার শতাধিক গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঝিনাইগাতি থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, জানাবেন প্লাবিত এলাকায় কি ধরনের সংকটে পড়ছেন স্থানীয়রা? আমি কিছু প্রথমে আপনাকে জানাই, প্রতি বছরও কিন্তু এই আকস্মিক বন্যার সম্মুখীন হয় এই শেরপুরের ঝিনাইগাতি উপজেলা প্রায় শতাধিক গ্রামের হাজারো মানুষ। তো এই বছরে এর ব্যর্থ হয়নি। তো আমরা দেখছি গত 2 দিন টানা বর্ষণ এবং ভারতের মেঘালয় থেকে যে পাহাড়ি ঢল নেমে আসছে, সেটার তোড়ে কিন্তু যে ঝিনাইগাতির শহরের পাশে যে মহারশী নদী রয়েছে, সেটির কিন্তু শহররক্ষা বাঁধের প্রায় 3 থেকে 4টি স্থানে কিন্তু ভাঙন দেখা দিচ্ছে। এবং ভাঙনের ফলে কিন্তু এই নদীর পানি লোকালয়ে প্রবেশ করছে এবং এই লোকালয়ে প্রবেশ করার পরেই আমরা দেখেছি যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আমরা দেখেছি যে ঝিনাইগাতি সদর, হাতিবান্ধা, তারপর হচ্ছে সদর সহ মালিজিকান্দা, অন্যান্য যে ইউনিয়নগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম পানির নিচে তলিয়ে গেছে। বিশেষ করে গত কয়েকদিন আগে যে আমন ধান বোনা হয়েছিল, কৃষকের যে আমন ধান, সেটি কিন্তু একদম পানির নিচে তলিয়ে গেছে। এছাড়াও যে আগাম শীতকালীন সবজি চাষ করেছেন কৃষকরা, সেগুলো কিন্তু একদম পানির নিচে। এছাড়াও যে সকল কৃষক এবং মৎস্য চাষিরা মৎস্য চাষ করেছেন, শতাধিক ঘেরের এই মৎস্য কিন্তু পানির তোরে ভেসে গেছে।
তো আমরা বেশ কয়েকজন স্থানীয়দের সাথে কথা বলেছি, স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন যে তারা দীর্ঘদিনের দাবি রয়েছিল যে এই মহারশী নদীর উপর যেন একটা সড়কা বাঁধ নির্মাণ করা হয়, কিন্তু প্রতি বছর জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসনের পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় যে বাঁধ নির্মাণ করা, সেটি হচ্ছে বেশ কয়েকটি জিও ব্যাগ ফেলে কিন্তু তারা দায় সারা ভাব নিয়ে তাদের কাজ শেষ করেন। তবে স্থানীয়রা বলছেন যে এই মহারশী নদীর উপরে যদি একটি স্থায়ী বাঁধ নির্মাণ করা হয় তাহলে কিন্তু এই যে মহারশী নদী থেকে যে পানি লোকালয়ে প্রবেশ করে সেটি কিন্তু তারা সম্মুখীন হয় না। আমরা দেখেছি এই মুহূর্তে যে সকল বাড়ি তলিয়ে গেছে সেখানে কিন্তু তীব্র খাদ্য সংকট এবং বিশুদ্ধ পানির একটি সংকট দেখা দিয়েছে। বিশেষ করে গৃহপালিত পশু এবং বয়োবৃদ্ধ এবং শিশুরা রয়েছে তীব্র ঝুঁকিতে। আমরা দেখেছি অনেক কৃষকরাই কিন্তু তাদের যে গৃহপালিত পশু এবং বয়োবৃদ্ধ শিশু তাদেরকে নিরাপদ স্থানে। তো এখানে বন্যার্থ যারা রয়েছে তাদের দাবি রয়েছে যে উপজেলা প্রশাসন থেকে তাদের যেন খোঁজ খবর রাখা হয়। তো এই ছিল শেরপুরে ঝিনাইগাতি উপজেলা আমার কাছে বন্যার সর্বশেষ আপডেট। ময়মনসিংহ ঝিনাইগাতি থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। এদিকে গেল রাত থেকে টানা ভারী বৃষ্টিতে নাজেহাল ময়মনসিংহের জনজীবন। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই নগরীর জুলাই স্কুল মোড় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, কোথাও কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিনা এবং নিশ্চয়ই সাধারণ যারা জনজীবনে ভোগান্তি শুরু হয়েছে সেই বিষয়গুলো বিস্তারিত বলবেন। আবির, আবহাওয়া অফিসের যে তথ্যটা রয়েছে মৌসুমী বায়ুর প্রভাবে কিন্তু দেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে রংপুর, ঢাকা এবং টাঙ্গাইল, ময়মনসিংহ এই অঞ্চল, উত্তর পূর্ব অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিপাত কিন্তু বেশি হচ্ছে এবং প্রথম দিকে 3-4 ঘন্টার মধ্যে প্রায় 100 মিলিলিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে আমরা জানতে পেরেছি। এবং ময়মনসিংহের বিশেষ করে বিভাগের যে নেত্রকোনা, শেরপুর, জামালপুর সবগুলো জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এবং শেরপুরের কিন্তু প্রায় 40টির মতো গ্রাম কিন্তু ইতিমধ্যে প্লাবিত হয়েছে। পাশাপাশি ময়মনসিংহের যে সীমান্তবর্তী জেলাগুলো রয়েছে, বিশেষ করে নদী তীরবর্তী যে জেলাগুলো, উপজেলাগুলো রয়েছে, সেখানেও কিন্তু নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে এই বৃষ্টিপাত যদি চলমান থাকে তাহলে নদীর পানি কিন্তু বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হতে থাকবে। এবং সেই সাথে আরেকটি বিষয়, সেটি হলো ময়মনসিংহে কিন্তু গতকাল রাত থেকেই মাঝারি এবং থেমে থেমে ভারী বৃষ্টিপাত হচ্ছে, যার কারণে কিন্তু বিশেষ করে নগর জীবনে একটা নাকাল অবস্থা তৈরি হয়েছে। যদিও এখন পর্যন্ত নগরীতে খুব বেশি কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়নি, তারপরেও কিন্তু সাধারণ জীবনযাত্রায় কিন্তু প্রভাব পড়েছে। আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন বিশেষ করে আজকে যেহেতু শুক্রবার ছুটির দিন, মানুষ খুব একটা না বেরোলেও তারপরেও কিন্তু বেলা যত গড়াচ্ছে মানুষ কিন্তু দৈনন্দিন কাজকর্মের জন্য বেরোচ্ছেন এবং বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে যারা খেটে খাওয়া দিনমজুর মানুষ রয়েছেন, যারা আসলে আজকে কাজে এসে আসলে কাজ করতে পারেনি, অনেকে যারা নির্মাণ শ্রমিক রয়েছেন, কাজ বন্ধ ছিল, এবং যারা অটো চালক রয়েছেন, রিক্সা চালক রয়েছে, তারা বৃষ্টিতে ভিজেই কিন্তু রিক্সা চালাচ্ছেন এবং অনেকে বলছেন যে ভাড়া কম হচ্ছে এবং সারাদিনে আজকে তারা আমদানি দিতে পারেন কিনা সেটি নিয়েও তারা শঙ্কায় রয়েছেন। মূলত খেটে খাওয়া দিনমজুর মানুষদের সবচেয়ে বেশি ভোগান্তিতে পোহাতে হচ্ছে। এবং সকালে দিকে আমরা দেখতে পেরেছি শুক্রবারে বিভিন্ন কোচিং সেন্টারগুলোতে কিন্তু খোলা থাকে এবং পরীক্ষা থাকে, সেখানেও যারা শিক্ষার্থীরা রয়েছিলেন তারাও কিন্তু একটা ভোগান্তির মধ্যে, বৃষ্টির মধ্যে অনেকে ভিজে কিন্তু সেই পাঠদান কার্যক্রম তারা কিন্তু চালিয়েছেন। সেই সাথে ময়মনসিংহের বিভিন্ন উপজেলাগুলোতে আমরা খোঁজ নিয়ে দেখলাম যে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হচ্ছে। আগাম শীতকালীন যে সবজিগুলো যারা রোপণ করেছেন, বিশেষ করে কৃষিক্ষেত্রে একটা বড় ধরনের সমস্যা হচ্ছে। অনেক সবজি ক্ষেত কিন্তু ইতিমধ্যেই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে এবং বিভিন্ন যারা মাছের ঘের রয়েছে তারাও একটু দুশ্চিন্তার মধ্যে রয়েছে যে বৃষ্টিপাত যদি আসলে কমতে শুরু না করে তাহলে কিন্তু দেখা গেছে যে এই মাছ কিন্তু এক সময় কিন্তু বেরিয়ে যেতে পারে। এবং বিভিন্ন সময় কিন্তু আমরা দেখতে পাই যে বেশি অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে মৎস্য ক্ষেত্রে একটা ক্ষতিগ্রস্ত হয়, সবজিতে ক্ষতিগ্রস্ত হয় এবং সেই সাথে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু শহর জুড়েই কিন্তু আসলে বৃষ্টিপাত হচ্ছে, কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। সুতরাং সাধারণ নগর জীবনেও কিন্তু একটা বিপর্যয় অবস্থা কিন্তু নেমে এসেছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে বৃষ্টিপাতের সর্বশেষ খবর আমার কাছে। নাই গেল রাত থেকে টানা বৃষ্টিতে ময়মনসিংহের জনজীবনে যে ভোগান্তি তৈরি হয়েছে সে ব্যাপারে বিস্তারিত জানছিলাম। কিছুক্ষণ আগে অবতরণ করেছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আমরা সরাসরি চলে যাচ্ছি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
এই অনুষ্ঠানটি দেখছি এবং ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে সেখানে বিস্তারিত যেটি আমরা বলতে চাই সেটি হলো যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিছুক্ষণের মধ্যেই অবতরণ করেছেন এবং একটি বিষয় একটু জানিয়ে রাখি, সেখানে প্রথম যে কর্মসূচি রয়েছে সেটি হলো যে গার্ড অব অনার প্রদান করা হবে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে এবং এর পরবর্তীতে তিনি আসলে এখান থেকে বের হয়ে যাবেন এবং বের হয়ে যাওয়ার পরে তার যে কর্মসূচি আজকের সেই কর্মসূচি আসলে তিনি সেই কর্মসূচি পালন করবেন। একটু জানিয়ে রাখি যে অন্তর্বর্তী সরকার দায়িত্বভার গ্রহণ করবার পরে প্রথম কোনো সরকার প্রধানের একটি সফর এবং সেই বিষয়টি নিয়ে আমরা এতক্ষণে দেখছিলাম এবং আমরা আবারও ফেরত আসতে চাই। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারা দেশে বৃষ্টিপাত হচ্ছে। আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশে এমন বৃষ্টিপাত অব্যাহত থাকবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সকালে নিয়মিত ব্রিফিংয়ে একথা জানান আবহাওয়াবিদ বজলুর রশিদ। বলেন, দেশের উত্তর পূর্বাঞ্চল অর্থাৎ ময়মনসিংহ ও সিলেট বিভাগ থেকে বেশি বৃষ্টি হতে পারে। বর্ষা বিদায় নেওয়ার আগকালে প্রতি বছরই প্রায় ভারী বর্ষণ হয়ে থাকে, যেটা গত কয়েকদিন হয়েছে এবং আজকে সকালে আমরা দেখেছি যে সকালে 3 ঘন্টায় টাঙ্গাইলে 130 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তাছাড়া ময়মনসিংহ আপনার 120 মিলিমিটার বৃষ্টি হয়েছে। বিশেষ করে দেশের উত্তর পূর্ব অঞ্চল ময়মনসিংহ, সিলেট, রংপুর এইসব জায়গাতে অতি ভারী বর্ষণ ইতিমধ্যে হয়েছে। আর এটা হচ্ছে যেহেতু মৌসুমি সক্রিয় রয়েছে এবং এর প্রভাবটা আগামী আরও 2-3 দিন থাকবে। তবে দক্ষিণ অঞ্চলে বৃষ্টিটা কিছু কম থাকবে, তবে দেশের উত্তর পূর্ব অঞ্চল এবং উত্তর পশ্চিম অঞ্চল বৃষ্টিটা বেশি থাকবে। বাজারে কিছুতেই দাম কমছে না মাছের রাজা ইলিশের। মৌসুমেও জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা না পড়ায় বাজারে সরবরাহ ঘাটতি রয়েই যাচ্ছে। এদিকে বৈরী আবহাওয়ার কারণে উপকূলের জেলেরা পড়েছেন বিপাকে। সাগর উত্তাল থাকায় মাছ শিকার ব্যাহত হচ্ছে। তবে বাজারে সরবরাহ বেড়েছে কিছু সামুদ্রিক মাছ ও নদীর ইলিশের। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের মাছের পাইকারি বাজার ফিশারি ঘাটে বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ। তবে ইলিশের সরবরাহ একেবারেই কম, দামও বেশ চড়া। ছুটির দিনের বাজারে 1 কেজি ওজনের ইলিশ কিনতে ক্রেতাদের গুনতে হচ্ছে 1600 থেকে 1700 টাকা পর্যন্ত। বাজারে এসে দাম শুনে হতাশ হয়ে ফিরছেন অনেকেই। মাছ আসতেছে না, মাছ পাওয়া যাচ্ছে না, মাছের রেট অনেক বেশি। ইলিশ মাছ আরো পাইতো, ইলিশ মাছ পাইতেছে না, পানি সাগর প্রচুর পরিমাণ পানি। তবে সপ্তাহ ব্যবধানে লইট্টা, পোয়া সহ সামুদ্রিক অন্যান্য মাছের সরবরাহ বেড়েছে। এতে দামও কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত। বরিশালের বাজারে গত সপ্তাহের তুলনায় আকার ভেদে মন প্রতি ইলিশের দাম 2 থেকে 3 হাজার টাকা কমলেও বেড়েছে বড় আকারের মাছের দাম। 1.5 কেজির ইলিশ 2300 থেকে 2400 টাকা, 1 কেজির ইলিশ 1800 থেকে 1900 টাকা এবং একদম ছোট আকারের ইলিশ প্রতি কেজি 450 থেকে 500 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া সরবরাহ কম থাকায় কেজিতে 10 থেকে 30 টাকা বেড়েছে চাষের মাছের দাম। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিংয়ের অভাবে লাগাম নেই দামে। 1500 টাকা কেজি, 1600 টাকা কেজি, 1800 টাকা কেজি, এটা আমাদের পক্ষে অ্যাভেল করা আসলে সম্ভব না। আমরা যে বাজারে আসি, যে আশা নিয়ে, আমরা কিন্তু সেই আশা অনুযায়ী ইলিশ পাই না। আমরা যে ইলিশগুলো পাই সেইগুলোর মান অত্যন্ত খারাপ। যারা ক্রেতা তারা যখন অল্প থাকে তখন দামটা একরকমের থাকে, যে একটু ক্রেতার সংখ্যা বেশি বেড়ে যায় তখন ওই একই মাছ আবার তারা বেশি দামে বিক্রি করতেছেন। এদিকে লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগরে মাছ শিকারে বিড়ম্বনায় পড়েছে সমুদ্রগামী জেলেরা। ফলে ব্যাহত হচ্ছে মাছ শিকার। ভোলার বাজারে সপ্তাহ ব্যবধানে ইলিশের দাম বেড়েছে কেজি প্রতি 50 থেকে 100 টাকা। 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 1750 থেকে 1800 টাকায়। চাঁদপুরের বাজারে ইলিশের দাম কেজিতে 100 টাকা কমেছে। বড় সাইজের ইলিশের সরবরাহ খুব একটা না বাড়লেও বাজারে বেড়েছে ছোট সাইজের ইলিশ। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1700 থেকে 1750 টাকায়। প্রত্যয় দাস, এখন। এখনো মিলছে না ডিম। খুচরা পর্যায়ে প্রতি পিস ডিম বিক্রি হচ্ছে 13 টাকা 40 পয়সা থেকে 80 পয়সায়। আর সপ্তাহ ব্যবধানে মুরগির দাম কেজি প্রতি বেড়েছে 20 টাকা পর্যন্ত। এদিকে সারা দেশে টানা বৃষ্টির কারণে চড়া সবজির বাজার। বিস্তারিত জানাবেন মাঝারি ইমন। এক যুগেরও বেশি সময় ধরে ডিম বিক্রি করছেন সুমন। রাজধানীর কারওয়ান বাজারে পুরনো ব্যবসায়ীদের মধ্যে তিনি একজন। ডিমের বর্তমান বাজার নিয়ে তিনিও দুশ্চিন্তায়। সরকার নির্ধারিত দাম আর বাজারের বাস্তবতা মেলাতে পারছেন না। এই ব্যবসায়ী বলছেন, দুটি উপায়ে কমতে পারে ডিমের দাম। খাবারের দাম যদি কমানো হয় এবং মনিটরিং যদি ঠিক মতন হয় তাহলেই আপনার ডিমের দামটা ক্রেতাদের নাগালের মধ্যে চলে আসবে।
বাজারগুলোতে সরকারের নির্ধারণ করা দামে মিলছে না ডিম। 11 টাকা 87 পয়সা পিস বিক্রি করার কথা থাকলেও বাস্তবে 13 টাকা 40 পয়সা থেকে 80 পয়সায় বিক্রি হচ্ছে প্রতি পিস ডিম। ডিমের সার্বিক অবস্থা বাজারে সরকারের যে দাম নির্ধারণ করা হয়েছে 145 টাকা, সেই দরে আমরা বাজার থেকে পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে যে আসলে বেশি দাম, কারণ হলো যে এর আগে কখনোই 13.5 টাকা করে কিনি নাই নর্মাল যে ডিমটা আমরা কিনি। এ অবস্থায় ডিমের বাজার তদারকিতে অভিযানে নামে ভোক্তা অধিকার। কারওয়ান বাজারে বিভিন্ন দোকান ঘুরে ডিমের মূল্য তালিকা টাঙানো সহ বিভিন্ন নির্দেশনা দেয় সংস্থাটি। যে তারা যে কারণটা দেখাচ্ছে ডিমের বাজারে ডিমের দামটা বেড়ে যাওয়ার কারণ হিসেবে, সেটা হচ্ছে যে খামারিদের কাছ থেকেই তারা ডিমের সংগ্রহটা কম করতে পারছে, মানে প্রোডাকশনটা কম রয়েছে বিধায় তারা বাজারে যোগান দিতে পারছেন কম, সে কারণেই মূলত তাদের দামটা বেড়ে গেছে, এটা তারা বলছে আর কি। আমরা পরবর্তীতে সেখানেও আমরা যাচাই করব, দেখব আসলে কারণটা কি। এদিকে মুরগির বাজারেও দাম বাড়তি। কেজি প্রতি 20 থেকে 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি 200 থেকে 210 আর সোনালী মুরগি সর্বোচ্চ 280 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দাম বাড়তি, খামারে মাল কম, বন্যার কারণে দাম একটু বাড়তি, গাড়ি ঘোড়া মনে কর ভাড়া বেশি, এই কারণে খাদ্যের দাম বেশি, এই কারণে একটু দাম বাড়তি। বৃষ্টির অজুহাতে কাঁচা বাজারে বেড়েছে সব সবজির দাম। সপ্তাহ ব্যবধানে 70 থেকে 80 টাকা বেড়ে কাঁচামরিচ ছুঁয়েছে 320 থেকে 340 টাকায়। টমেটো বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। ঢেঁড়স 65 থেকে 70 টাকা সহ বাজারে পাওয়া শাকের আটির দামও বেড়েছে 5 থেকে 10 টাকা। বাজারে সবজির সরবরাহ কমার দাবি করে বিক্রেতারা বলছেন, পাইকারিতে দাম বেশি থাকায় খুচরা পর্যায়েও বেড়েছে দাম। আর ক্রেতাদের অভিযোগ, নানা অজুহাতে দাম বাড়াচ্ছেন ব্যবসায়ীরা। কাঁচামরিচই কথা বলি, এখন মানে 250 গ্রাম যেখানে আমি মানে 40 টাকা 50 টাকায়ও কিনতাম, সেখানে এখন 250 গ্রামই যাচ্ছে 90 টাকা। 500 টাকা 600 টাকা বেতন পাইলে আপনি আমার বাজার করতে 500 টাকা জায়গা, আমার চলাটা কেমনে হইব? এদিকে সাপ্তাহিক ছুটিতে মাছের বাজারও ঊর্ধ্বমুখী। সব দেশি মাছ কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে, আর বড় ইলিশের দাম হাঁকা হচ্ছে কেজি প্রতি 1700 টাকা। এছাড়া বাজারে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংসের দাম। মাঝার ইমন, এখন ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় শরৎ উৎসব। বকুলতলায় নাচে গানে শরৎ বন্দনায় শিল্পীরা। আমরা যারা সংস্কৃতির সাথে জড়িত আছি, আমাদের নাচ গান হয়, আমরা অংশগ্রহণ করি। শহরের যান্ত্রিকতায় আমরা শরতের যে স্নিগ্ধতা, মুগ্ধতা ভুলে গিয়েছি আসলে। সংবাদের পরের অংশে শরৎ উৎসব নিয়ে জানাবো বিস্তারিত। এখন দুপুরের পর্যায়ে নিচ্ছে একটা বিরতি। ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। বাঙালির প্রিয় ঋতু শরৎকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় হয়ে গেল শরৎ উৎসব 1431। সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজিত এই অনুষ্ঠানে গান, নাচ আর আবৃত্তির মাধ্যমে শরতের বন্দনা করেন শিল্পীরা। আর জানাচ্ছেন শাহাদাত অভ্র। শরৎ তোমার অরুণালয়ে অঞ্জলি, ছড়িয়ে গেল ছাড়িয়ে মোহন অঙ্গুলি। মেঘলা আকাশ, মৃদু বাতাস, কাশফুল কিংবা শিউলির গন্ধ বলে দিচ্ছে এখন পূর্ণ শরৎকাল। শরৎ যেন বাংলার বৈচিত্র্যময় প্রকৃতির পালা বদলের গান গাইছে। প্রকৃতির এই স্নিগ্ধ মনোরম রূপ মানব হৃদয়ে জাগায় প্রাণের স্পন্দন। উৎসবের আমেজে মুখরিত হয় চারিদিক। শরৎকে বরণ করে নিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বকুলতলায় সত্যেন সেন শিল্পগোষ্ঠী আয়োজন করে শরৎ উৎসব 1431। গান, নাচ আর আবৃত্তির মাধ্যমে শরতের বন্দনা করে শিল্পীরা। নীলাভ আকাশ জুড়ে সুজিনার ফুল ফুটে থাকে, হিম সাদা রংদার আশ্বিনের আলোর মতন। আজকে এখানে নাচ গান, কবিতা আবৃত্তি এবং কত ছোট ছোট বাচ্চারা এসেছে।
তো ওদের দেখে বেশি ভালো লাগে। সবাই অনেক রঙিনভাবে আছে আর নাচ করছে, গান করছে, আবৃত্তি করছে, খুব ভালো লাগছে। আমার প্রিয় ঋতু শরৎ, আর শরতে কাশফুল হয়, আমার কাশফুল অনেক ভালো লাগে। ঘুঙুরের শব্দে কিংবা কাশফুলের পালকে শরৎ নেমে এসেছে বকুলতলায়। তরুণ তরুণী কিংবা কিশোর কিশোরী সবার কণ্ঠে তাই উচ্ছ্বাস। শহরের যান্ত্রিকতায় আমরা শরতের যে স্নিগ্ধতা, মুগ্ধতা ভুলে গিয়েছি আসলে। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় বকুলতলায় এসে চারুকলার মানে মনে হচ্ছে যে প্রকৃতির স্নিগ্ধতায় হারিয়ে যায়। গানের অব্যাহতি যে গানগুলো আছে, আমাদের যে সৃষ্টিগুলো আছে রবীন্দ্রনাথ নজরুলের এই বিভিন্ন ঋতু নিয়ে, আমাদের উচিত এগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আকাশের শুভ্রতা, সাদা নীলের বাহার, শিউলি ফুল, কাশফুল, আর হচ্ছে একটা স্নিগ্ধ পরিবেশ, একটি স্নিগ্ধ শান্তি বিরাজ করে চারপাশে। গান, নাচ, কবিতা আবৃত্তি যাই হোক, এই সংস্কৃতির সাথে মিশে আমাদের মনের যে শুভ্রতা তাই প্রকাশের একটা চেষ্টা মাত্র। বাংলার রূপ প্রকৃতি যেন হারিয়ে না যায়, নতুন প্রজন্মকে বাংলার রূপবৈচিত্র্য সচেতন করে গড়ে তুলতেই এমন আয়োজন বলে জানান আয়োজকরা। যত বেশি আয়োজন হবে তত বেশি মানুষ প্রকৃতি বান্ধব হবে, আগামী প্রজন্ম প্রকৃতি বান্ধব হবে। মানব প্রেম বলুন, প্রকৃতি প্রেম বলুন, প্রকৃতির ভালোবাসা বলুন, সব কিছুর মূলে রয়েছে আমার জানা। এই জানার জন্য এই ধরনের আয়োজন আমাদের বারবার আমরা চেষ্টা করব সবাইকে জানাবার এগুলোর মধ্যে। ঋতুচক্রের আবর্তনে আবার ফিরে এসেছে শরৎ, আর সেই গল্পই প্রতি বছরের ন্যায় উঠে এসেছে শরৎ উৎসবে। শাহাদাত অফ্র, এখন, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে সৈকতের নগরীর কক্সবাজারে বেড়েছে পর্যটকদের ভিড়। বৃষ্টি স্নাত শীতল পরিবেশে সমুদ্র বিলাসে ব্যস্ত পর্যটকরা। প্রাণ চাঞ্চল্য বেড়েছে হোটেল রেস্তোরাঁগুলোতে। এ বিষয়ে বিস্তারিত জানাতে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। মন্তোষ, জানাবেন পর্যটন আগমনে স্থানীয় অর্থনীতি কতটা চাঙ্গা হয়েছে এবং কত শতাংশ হোটেল মোটেল এ পর্যন্ত বুকিং হয়েছে? ম্যাম, কিছুটা বৈরী আবহাওয়া বিরাজ করছে এবং সকাল থেকেই আসলে বৃষ্টিপাত হচ্ছে এখানে, এবং এই বৃষ্টি স্নাত পরিবেশে পর্যটকরা বেশ উচ্ছ্বাসে মেতে রয়েছেন। আমরা হোটেল মালিকদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে 50 থেকে 60% পর্যন্ত কক্ষ কিছু হোটেলে বুকিং রয়েছে। এছাড়া কিছু হোটেলে 40 থেকে 50% পর্যন্ত কক্ষ বুকিং রয়েছে, এবং যে তারকা মানের হোটেলগুলো রয়েছে সেখানে প্রায় শতভাগ কক্ষ বুকিং রয়েছে বলে আমাদেরকে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এবং এখানে যে সৈকত কেন্দ্রিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে বা হোটেল মোটেল জোনের যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে, রেস্তোরাঁ রয়েছে 3 শতাধিক, এই সমস্ত প্রতিষ্ঠানেই কিন্তু পর্যটকদের আনাগোনা যেহেতু বেড়েছে, পর্যটকদের আনাগোনা বাড়ার কারণে সেখানে ব্যবসা বাণিজ্য চাঙ্গা রয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এটি মূলত পর্যটন মৌসুম শুরুটা এই অক্টোবর থেকেই হচ্ছে, এবং নভেম্বরে এটি মূলত পূর্ণাঙ্গ পর্যটন মৌসুমটি শুরু হবে। এই মৌসুমে সবসময় আসলে পর্যটক থাকে, এবং এই এখন পর্যন্ত ছুটির দিনগুলোতে পর্যটক থাকছে, এবং পরবর্তীতে আরও যেহেতু পর্যটক বাড়বে সেই ধরনের প্রস্তুতি কিন্তু এখানে যারা হোটেল ব্যবসার সাথে বা অন্যান্য ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত রয়েছেন তাদের সেই প্রস্তুতিটা রয়েছে। আমরা এখানে দেখেছি যে শহরের যে শুটকি মহালগুলো রয়েছে, শুটকির বেচাকেনার ব্যবসা প্রতিষ্ঠান কিংবা আচারের দোকান, এখানে সৈকত কেন্দ্রিক যে বার্মিজ পণ্যের দোকানগুলো রয়েছে সবখানেই পর্যটকদের পদচারণা বেড়েছে, এবং এই কারণে তাদের মাঝে একটা স্বস্তি কিন্তু কাজ করছে। এবং এই যে আজকের যে বৃষ্টি স্নাত পরিবেশটি, এটির কারণেও বাড়তি একটা আকর্ষণ যোগ হয়েছে বলে পর্যটকদের অনেকে আমাদেরকে জানিয়েছেন। তারা যেটি বলছেন যে এই সময়টাতে মূলত বৃষ্টির দেখা খুব একটা পাওয়া যায় না, কিন্তু এখন যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তারা আসলে সমুদ্র দেখার পাশাপাশি বৃষ্টিতে ভেজার যে আনন্দ সেটিও নিতে পারছেন, এবং সেটি তাদের আনন্দে কিন্তু একটা বাড়তি মাত্রা যোগ করেছে। এবং এই যে পর্যটক সমাগম বৃদ্ধি পাচ্ছে হোটেল মোটেলগুলোতে, এখানে পরিবহন খাত রয়েছে, সব খাত কিন্তু এক প্রকার চাঙ্গা রয়েছে বলা যায়, এবং এই কারণে ব্যবসায়ীদের মাঝে একটা স্বস্তি, একটা আনন্দমুখর পরিবেশ কিন্তু এখানে বিরাজ করছে। দেশের নানা প্রান্ত থেকে এখানে মানুষজন এসেছেন এবং তারা এখানে নানাভাবে উচ্ছ্বাসে মেতে রয়েছেন। মিম, এই ছিল আমার কাছে সবশেষ।
জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে আর কোনো সন্ত্রাসী সরকার আর দেখতে চাই না। প্রিয় বাংলাদেশকে এক করতে হবে। 18 কোটি মানুষের 36 কোটি হাত এক হতে হবে। গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় এবং অনুদান অনুষ্ঠান প্রসঙ্গে তিনি একথা বলেন। সাম্প্রতিক বিভিন্ন শিল্প এলাকায় পোশাক শ্রমিক অসন্তোষের প্রসঙ্গে জামায়াতে ইসলামীর আমির বলেন, মতলববাজরা মালিক ও শ্রমিকের মধ্যে দূরত্ব তৈরি করে রাখে। যারা সমাজের দুশ্মন তারাই এই শিল্পকে ধ্বংস করতে চায়। আগামীতে দেশ গঠনে জনতার সহযোগিতা চেয়ে জামায়াতের আমির নেতা কর্মী ও দেশবাসীকে প্রত্যেক শহীদ এবং আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। এ সময় শহীদ পরিবারের সদস্যদের হাতে 2 লাখ টাকা করে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়। এখন দুপুরে নিচ্ছে আরেকটা বিরতি। ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। গেল মধ্যরাতে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কের কালীহাতিতে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত হয় 4 জন। এই ঘটনায় ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে 11 ঘন্টা ধরে দীর্ঘ যানজট। এই বিষয়ে আরও জানাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। কাউসার, জানাবেন দীর্ঘ সময় ধরে যানজট কমছে না কেন? আমি যে এখানে আছি এটা হচ্ছে টাঙ্গাইলের কালীহাতির লিং রোড। আমার পিছনে হচ্ছে বঙ্গবন্ধু সেতু মহাসড়ক, আর সামনে হচ্ছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়ক। আমার এখানে যে বাস ও ট্রাকগুলো রয়েছে প্রায় 15 থেকে 20 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে। এদিকে কালীহাতির সল্লা থেকে টাঙ্গাইল শহর রাবলা বাইপাস পর্যন্ত প্রায় 16 থেকে 17 কিলোমিটার যানজট। এখানে 1 মিনিট গাড়ি চাললেও আরো 15 থেকে 20 মিনিট এখানে যানজট লেগে যাচ্ছে, কখনো একবারে থেমে যাচ্ছে। আর এতে করে যারা যাত্রী বা চালক রয়েছেন তাদের চরম দুর্ভোগ হতে হচ্ছে। আমরা সকাল থেকে এই মহাসড়কে রয়েছি। এই মহাসড়কের পাশে তেমন কোনো খাবারের হোটেল নেই। এতে করে এই যারা যাত্রী বা যারা গন্তব্যে যাচ্ছেন তারা অনেকে না খেয়ে রয়েছেন। বিশেষ করে শিশু ও বৃদ্ধ যারা রয়েছে তাদেরও অনেক দুর্ভোগ হতে হচ্ছে, কারণ মাঝে মধ্যে এখানে ভারী বর্ষণ হচ্ছে। আর এই বর্ষণের কারণে যারা যাত্রী চালক রয়েছে তাদের দুর্ভোগ হতে হচ্ছে। আমার পেছনে পুলিশ ও সেনাবাহিনী পক্ষ থেকে যানজট নিরসনের জন্য কাজ করছে। তবে ভোর রাতের পর থেকে যখন যানজট শুরু হয় তখন ঢাকাগামী লেনে উত্তরগামী যে যানবাহন গুলো ছিল তার বেশিরভাগই প্রবেশ করে, আর এতে করে ঢাকামুখী কোনো যানবাহন যেতে পারছে না। আর যে কারণে আমি যেখানে আছি এখানে প্রায় উভয় পাশে যানজটের। কুমিল্লায় বাড়ছে মশার উপদ্রব, এতে বাড়ছে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা। এজন্য সিটি কর্পোরেশনের অবহেলাকে দুষছেন স্থানীয়রা। এ নিয়ে আরও বিস্তারিত জানতে চাই এই মুহূর্তে জাঙ্গালিয়া এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, সিটি কর্পোরেশন যে মশা নিধনে এখনো পর্যন্ত কার্যকর উদ্যোগ নিয়েছে কিনা, যদি না নিয়ে থাকে তাহলে কেন নেয়নি, বিস্তারিত বলবেন। আসলে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের মধ্যে অনেকে কিন্তু এখনও পলাতক অবস্থায় রয়েছেন। বিশেষ করে মেয়র, কাউন্সিলররা, বেশ কিছু জনপ্রতিনিধিও কিন্তু আসলে এখন পর্যন্ত তারা যে পলাতক থাকার কারণে সিটি কর্পোরেশনের যে কার্যক্রম সেটা কিন্তু একেবারে স্থবির হয়ে আছে। আমরা রয়েছি কুমিল্লার জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড এলাকায়। এখানে আসলে এসে দেখবেন যে আসলে যে ময়লা আবর্জনা স্তূপ যে সেটি কিন্তু আমার মনে হয় যে দীর্ঘ কয়েক মাস কিন্তু পরিষ্কার করা হয়নি। এগুলা এখানে আগাছার সাথে বিভিন্ন মানুষের গৃহস্থলিত বর্জ্য এছাড়াও বাস স্ট্যান্ড এলাকার যে জিনিসপত্রগুলো রয়েছে পচনশীল সেগুলো ফেলে রাখা হয়েছে। এই স্থানগুলোই হচ্ছে আসলে মশার প্রজনন স্থান। এখান থেকে মশা জন্ম নিচ্ছে এবং কুমিল্লার যে বিভিন্ন বাসাবাড়িগুলোতে মশার উপস্থিতি বাড়ছে। একই সঙ্গে এই যে মশার উপদ্রব বাড়ার কারণে কুমিল্লার নগরীর বাসা বাড়িগুলোতে সন্ধ্যার পরে কিন্তু মশার উপদ্রব বাড়ে এবং মানুষ মশার কামড়ে আক্রান্ত হচ্ছেন। আমরা কুমিল্লা সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে তারা বিভিন্ন সময় মশা নিধনে মশক নিধনের বিভিন্ন কার্যক্রম তারা পরিচালনা করে আসছেন। তবে এলাকাবাসী বলছেন যে গত 5 তারিখের পর থেকে আসলে তাদের তেমন উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। আমরা
যে মশাবাহিত যেসব রোগের মধ্যে কিন্তু ডেঙ্গুকেই সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, ডেঙ্গুর প্রকোপটাই বেশি দেখা যাচ্ছে। যার কারণ হিসাবে আমরা জেলা সিভিল সার্জন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তারা বলছেন যে ডেঙ্গুর আক্রমণ বেড়েছে, তবে গত বছরের চেয়ে এই সময়টায় যে ডেঙ্গুর আক্রমণটা কম। তবে যে পরিমাণ আছে এখন পর্যন্ত ডেঙ্গুর প্রকোপ এবং ডেঙ্গুর কামড়ে যে মানুষ অসুস্থ হচ্ছেন তার মধ্যে মৃত্যুর ঘটনাও কিন্তু ঘটেছে। তবে সিভিল সার্জনের যে তাদেরও কিন্তু আসলে কোনো ধরনের সচেতনতামূলক কোনো ধরনের কার্যক্রম দেখা যাচ্ছে না বলে সাধারণ নাগরিকদের দাবি। তো এ ছিল কুমিল্লা থেকে। কুমিল্লায় বাড়ছে মশার উপদ্রব এবং এর কারণেই মূলত ডেঙ্গুর উপদ্রব বাড়ছে, সেই খবর জানছিলাম বিস্তারিত। দেখছেন এখন দুপুর। দুর্গাপূজাকে ঘিরে চুয়াডাঙ্গায় চলছে সাজ রব মণ্ডপ, প্রতিমা তৈরি ও মন্দিরগুলোতে চলছে এখন শেষ মুহূর্তের প্রস্তুতি। এ নিয়ে আরো জানাতে বড়বাজার দুর্গা মণ্ডপ থেকে যুক্ত হচ্ছেন অনেক চক্রবর্তী। অনেক জানাবেন পূজার প্রস্তুতি কেমন চলছে? দেবীপক্ষ কিন্তু শুরু হয়ে গিয়েছে মহালয়ার পর থেকে। আসলে হিন্দু শাস্ত্র মতে আসলে মহালয়ার পরেই কিন্তু আসলে প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, তারপর পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর মধ্য দিয়ে আসলে এই শারদীয় দুর্গা উৎসব কিন্তু শেষ হয়। যেহেতু মহালয়া শেষ, প্রথমা, দ্বিতীয়া চলছে, দেবীপক্ষ চলছে, এছাড়াও বা মণ্ডপে কিন্তু আসলে দুর্গা যে প্রতিমা গুলো তৈরি হচ্ছে সেগুলো কিন্তু প্রায় শেষ, কারণ এখন শেষ মুহূর্তের কাজ চলছে। রং তুলির কাজ প্রায় শেষ করেছেন কারিগররা। এখন কিন্তু মন্দির যে সাজসজ্জা আছে, যে ডেকোরেশনের যে কাজগুলো আছে সেগুলো আসলে চলছে। আমার সাথে কথা হয়েছিল চুয়াডাঙ্গা বড় বাজার দুর্গা মণ্ডপের যারা কমিটির সদস্যরা আছে তাদের সাথে কথা হয়েছিল। এছাড়া এই পূজার অন্যতম কিন্তু চুয়াডাঙ্গা পূজা রকার্স অর্থাৎ সিপিআর বলে একটি সংগঠন রয়েছে, সেই সংগঠনের আমার সাথে কথা হয়েছিল মিলন কুমার চক্রবর্তীর সাথে। তিনি বলছেন যে শারদীয় দুর্গা পূজা নিয়ে নানা রকম আয়োজন আছে। এবছর কিন্তু জেলায় 102টি শারদীয় মন্দিরে কিন্তু শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। তো শারদীয় দুর্গা উৎসব নিয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ চুয়াডাঙ্গা থেকে। দুর্গাপূজার প্রস্তুতি সম্পর্কে চুয়াডাঙ্গা থেকে জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী অনেক চক্রবর্তী। এখন দুপুরে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গে থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। দেশের বাইরের প্রসঙ্গ। লেবাননে বৃহস্পতিবার দিনভর 20টি হামলা চালিয়েছে ইসরায়েল। এতে প্রাণ হারিয়েছেন কমপক্ষে 37 জন। ইসরায়েলি গণমাধ্যমের দাবি, বৈরুতের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর শীর্ষ নেতা হাশেম সাফিউদ্দিনকে হত্যা করতে গোষ্ঠীটির গোয়েন্দা সদর দপ্তরে হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের হুমকি সত্ত্বেও লেবানন থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়া হবে না বলে জানিয়েছেন জাতিসংঘ শান্তিরক্ষী প্রধান। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্য কোনো যুদ্ধে পাঠাবে না যুক্তরাষ্ট্র। নাফি আরমান মনন জানাচ্ছেন বিস্তারিত। বৃহস্পতিবার এক ভয়ঙ্কর রাতের সাক্ষী হল লেবাননবাসী। মধ্যরাতে বৈরুতে বেসামরিক যাত্রীবাহী বিমান অবতরণের কিছুক্ষণ বাদেই ইসরায়েলি হামলায় কেঁপে ওঠে পুরো রাজধানী। এদিন লেবাননে 20টি হামলা চালায় ইসরায়েল, যার 11টিই ছিল বৈরুতে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর দাবি, যুদ্ধ শুরুর পর লেবাননের সবচেয়ে ভয়াবহ হামলা ছিল এটি। আইডিএফ জানিয়েছে বৈরুতের এই হামলা চালানো হয়েছে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরে। ধারণা করা হচ্ছে হামলার জন্য বাংকার বাস্টার বোমা ব্যবহার করেছে ইসরায়েল। নৃশংস এই হামলায় প্রাণ হারিয়েছেন অসংখ্য মানুষ। ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে হামলার টার্গেট ছিলেন হিজবুল্লাহর শীর্ষ নেতা হাশেম সাফিউদ্দিন। হাসান নাসরাল্লাহ নিহতের পর সাফিউদ্দিন হিজবুল্লাহর হাল ধরবেন বলে ধারণা করেছিলেন অনেকেই। যদিও সাফিউদ্দিন নিহত হয়েছেন কিনা এ বিষয়ে নিশ্চিত করেনি কোনো পক্ষই। এদিকে প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ। বৃহস্পতিবার 230টিরও বেশি রকেট হামলা চালিয়েছে গোষ্ঠীটি। সঙ্গে ইরাক থেকে ইসলামিক রেজিস্ট্যান্স বাহিনী ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে, যদিও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। শুধু বৃহস্পতিবারই লেবাননে প্রাণ হারিয়েছেন 28 স্বাস্থ্যকর্মী। 1.5 সপ্তাহের যুদ্ধে বন্ধ হয়ে গেছে 37টি স্বাস্থ্যকেন্দ্র। তাই অবিলম্বে যুদ্ধবিরতি চুক্তিতে দুপক্ষকে সম্মত হবার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এদিকে ইসরায়েলের হুমকি সত্ত্বেও লেবানন থেকে শান্তিরক্ষীদের সরিয়ে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে জাতিসংঘ। Yes, the peacekeepers are currently staying in all the positions. This is a decision that we've made
after thorough consideration of all the elements, including the safety and security of our peacekeepers, but also the responsibility we have in regard to the mandate and the population. In southern Lebanon, 37 health facilities have been closed, while in Beirut, 3 hospitals have been forced to fully evacuate staff and patients, and another 2 were partially evacuated. Health and humanitarian workers, including WHO staff, have done incredible work under very difficult and dangerous conditions with limited supplies. ইসরায়েলে হামলার পর পাল্টা হামলার শঙ্কায় রয়েছে ইরান। দেশটির জ্বালানি অবকাঠামোতে হামলা না চালাতে সতর্ক করলেও একদিন পরই নিজের অবস্থান থেকে কিছুটা সরে এসেছেন জো বাইডেন। এখন এ বিষয় নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও ইসরায়েলের জন্য মার্কিন সেনাদের মধ্যপ্রাচ্য যুদ্ধে পাঠানো হবে না বলে জানিয়েছেন বাইডেন। We're not looking for a wider regional conflict. We're not seeking war with any group or organization or country in the region. We continue to engage the Israelis, very frequently. We are certainly talking to them about their response, but what their response might be, I'm just not going to speculate further on. But we do continue to engage with them. এদিকে দোহার মাধ্যমে ওয়াশিংটনে বার্তা পাঠিয়েছে তেহরান, যেখানে দেশটির শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন ইরান আঞ্চলিক যুদ্ধ চায় না, তবে আত্মসংযমের ধাপ পেরিয়ে এসেছে শিয়া রাষ্ট্রটি। গাজা ও লেবাননের যুদ্ধ বন্ধের দাবিতে বৃহস্পতিবার বার্লিনের রাস্তায় নামেন 10,000 মানুষ। অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানো হয় বিক্ষোভ থেকে। নাফিয়া আরমান মনন, এখন বিশ্ব। শেষ করছি এখন দুপুর, তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ঢাকা সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, বিমানবন্দরে গার্ড অব অনার স্বাগত জানিয়েছেন ডক্টর ইউনূস। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি প্লাবিত, 48 ঘন্টায় বেশি বৃষ্টির আভাস সিলেট ময়মনসিংহ বিভাগে। দেশের উত্তর পূর্ব অঞ্চল ময়মনসিংহ, সিলেট, রংপুর এইসব জায়গাতে অতি ভারী বর্ষণ ইতিমধ্যে হয়েছে এবং এর প্রভাবটা আগামী আরও 2-3 দিন থাকবে। সাগর উত্তাল থাকায় মাছ শিকার ব্যাহত, দাম কমেনি ইলিশের। সরকারি দামের চেয়ে বাজারে 2 টাকা বেশি প্রতি পিস ডিম। এবং লেবানন জুড়ে ইসরায়েলের বিমান হামলা, নিহত অন্তত 37, আহত 1.5 শতাধিক। টার্গেট নাসরুল্লাহর উত্তরসূরিকেও। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।